সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ঠিক এই সময় হ্যাপেনিং পয়েন্টে হাজির হয়ে যাই। দর্শক, জাতীয় নির্বাচনের বাতাস বইছে, কিন্তু মনে আতঙ্ক। অনেকেই প্রশ্ন করে থাকেন, আসলেই কি নির্বাচন হবে? এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে শঙ্কাটা কোথায়, এবং বাতাস কি স্বস্তির নাকি একটি ভারী আতঙ্ক আমাদের মনে বিরাজ করছে? নানা ধরনের ঘটনা প্রবাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তার মৃত্যু, এবং রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন তৈরির সরঞ্জাম সহ আটক হয়েছেন অনেকে, এবং সীমান্তে আধুনিক অস্ত্রের উপস্থিতিও পরিলক্ষিত হচ্ছে। সার্বিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমাদের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, সে সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং দর্শক, আমাদের আজকের বিষয় জাতীয় নির্বাচন, নিরাপত্তার চ্যালেঞ্জ। স্যার, কেমন দেখছেন আমাদের সামনে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন? জি, প্রথমে আমি বলতে চাই, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা অধীর আগ্রহে গত 1.5 বছর অপেক্ষা করে আছি একটা বাংলাদেশের ইতিহাসে একটা সর্বোচ্চ অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখার জন্য, যেখানে উৎসব মুখর একটা পরিবেশে সবাই ভোট দিতে যাবে। 1991 সালে আমরা অনুরূপ একটা ইলেকশন দেখেছিলাম। আমরা আশা করি এবারও অনুরূপ একটা সুন্দর ইলেকশন হবে। এর মধ্যে বেশ কয়েকটা ঘটনা খুবই উদ্বেগজনক। দুই একটা টার্গেটেড কিলিং হয়ে গেল, ওসমান হাদি সহ বেশ কয়েকটা। দিস সংখ্যা যদিও কম, বাট এটা জনগণের মধ্যে একটা ভীতির সৃষ্টি করেছে, এবং এটা যদি চলমান থাকে, আরও যদি এরকমের কয়েকটা ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি কমে যাবে, একটা সন্দেহের সৃষ্টি হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য আজকে থেকে নির্বাচনের দিন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়, এবং অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে থাকতে হবে যাতে অনুরূপ ঘটনা যাতে না ঘটে। আমরা সবাই যাতে খুশি মনে আমরা ভোট দিতে যেতে পারি, এবং আমাদের পছন্দনীয় ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট, দেশপ্রেমিক শিক্ষিত ক্যান্ডিডেটকে আমরা ভোট দিতে পারি, সেই আশায় আমরা থাকবো। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্রিফিং যেটা এসেছে, যে প্রায় 9 লক্ষ নিরাপত্তা কর্মী ডিপ্লয়েড হবে ইলেকশনের জন্য। বাট এই 9 লক্ষের মধ্যে অধিকাংশই খুব দুর্বল প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিরস্ত্র। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিপি মিলে হয়তো এটার 1/5 বা 1/6 হতে পারে, এর থেকে বেশি হবে না। এবং এই 43,000 ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আসলে একটা দুষ্কর একটা ব্যাপার। এবং সশস্ত্র বাহিনী, আমি যতটুকু জানি, তারা রিজার্ভ ফোর্স হিসাবে থাকবে। ওখান থেকে তারা যেখানেই সমস্যা হবে সেখানেই তারা গমন করবে। এবং বাকি যে নিরাপত্তা কর্মী, আনসার, ভিডিপি, এরা তো নিরস্ত্র। তো আমি মনে করি যে এই নির্বাচনটা সফল হতে হলে আমাদের ইউনাইটেডলি দেশবাসী সহ আমাদেরকে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিয়ম আছে, গুড স্যামারিটান ল, যেটা মানে একটা নাগরিক যদি তার সামনে কোনো অপরাধ হতে দেখে এবং তার যদি এই অপরাধটা বন্ধ করার ক্ষমতা থাকে, হি শুড ডু ইট। সে যদি না করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। তো আপামর জনগণ, এবারের একটা ইলেকশনের সবচেয়ে ভালো দিক হচ্ছে 91 সালের মতন আপামর জনগণ চায় একটা সুন্দর ইলেকশন দেখতে। এবং এখানে যদিও একটা মেজরিটি পার্টি ব্যান্ডের কারণে তারা অংশগ্রহণ করতে পারবে না, বাট মেজরিটি অফ দ্য পপুলেশন ওয়ান্টস টু সি এ গুড অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটা একটা স্ট্রেংথ অফ দিস ইলেকশন। সামনে নির্বাচন রেখে আসলে যে কিছু তৎপরতার কথা আপনিও বলছেন এবং আমি বলছিলাম, এগুলোকে আসলে কি মনে হচ্ছে পরিকল্পিত, মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দেওয়ার জন্য কিনা? স্বাভাবিকভাবেই তো আমরা জানি যে একটা পক্ষ আছে যারা একটা সুন্দর নির্বাচন দেখতে চায় না, এটা প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা তো আর অজানা কিছু না, আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও জানে। তো এই জন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে হবে। আমাদেরকে উই হ্যাভ টু রিমেইন প্রিপেয়ার্ড, যাতে এই হাতে গোনা সন্ত্রাসীদের কারণে আমাদের ঐতিহাসিক এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। তো এখানে সবাইকে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে। আপনারা জানেন যে একটা বড় সংখ্যক অস্ত্র লুট গেছে পুলিশের কাছ থেকে, প্রায় 1380টা অস্ত্র এখনও আনঅ্যাকাউন্টেবল, যেগুলো উদ্ধার হয়েছে। তার বাইরেও
1380টা অস্ত্র আছে, এর মধ্যে 117টা চাইনিজ রাইফেল, এলএমজি আছে 3টা, লাইট মেশিন গান, এসএমজি আছে 13টা, চাইনিজ পিস্তল আছে 160টা। এই অস্ত্র মিলে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, এত অস্ত্র বাজারে আছে। আমি জানি না এই অস্ত্রগুলো এখনও দেশের ভিতরে আছে কিনা, হয়তো জঙ্গল সলিমপুরে গিয়ে কিছু হয়তো পেতে পারেন, বাট অধিকাংশ অস্ত্র হয়তো বর্ডারের ওপারে চলে গেছে। এবং এই সময়টাতে আমাদের বর্ডারগুলোকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, যাতে ওপার থেকে কোনো অবৈধ অস্ত্র দেশে এসে অরাজকতা সৃষ্টি না করতে পারে। আমি একটু যুক্ত করতে চাই, বাইরের বললেন যে বর্ডারটা নিরাপত্তার সাথে দেখতে, সেক্ষেত্রে জঙ্গল সলিমপুরের কথাও তুললেন। এবার হয়তো বা র্যাব কর্মকর্তা নিহত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা এবং সবার নজর এসেছে এই জঙ্গল সলিমপুর, কিন্তু এর আগেও কিন্তু নানা ধরনের হামলা হয়েছে, ইউএনের উপরে ককটেল নিক্ষেপ, এবং যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে নানা ধরনের হামলা হয়েছে এবং চলছেই। আপনি বলছিলেন স্বাধীন দেশের মধ্যে আসলে এমন একটি এরিয়া আছে আমরা আসলে হয়তো অনেকে জানিই না। এই বিষয়টি কি বলবেন? এবং র্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা অবশ্যই নিরাপত্তা নিয়ে আমি হতবাক, দেশবাসী হতবাক যে একটা স্বাধীন দেশের ভিতরে এরকম একটা এলাকা থাকতে পারে, এবং ইট ইজ এবং চট্টগ্রাম শহরের খুব নিকটে, যদিও সীতাকুণ্ড উপজেলার আন্ডারে, বাট মাত্র 3 থেকে 4 হাজার একর একটা ল্যান্ড, পাহাড়ি জমি, এবং এটার মধ্যে প্রায় সবটাই খাস ল্যান্ড। এবং এটার সুযোগে কিছু অপরাধী সন্ত্রাসী তারা বন্দরনগরে জীবিকার অন্বেষায় যেসব মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছে, বিভিন্ন অপরাধী এসেছে, তাদের জন্য ওখানে একটা আবাসন ব্যবস্থা তারা সৃষ্টি করেছে। প্রায় 26,000 পরিবার ওখানে থাকে, 1 লক্ষ পরিবার থাকে, এবং তাদের 13টা চেকপোস্ট আছে চারিদিকে, যাতে বাইরের কোনো ব্যক্তি এই লিডারদের অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে না পারে, এবং তাদের ওখানে ঢোকার জন্য পরিচয়পত্র আছে। অ্যাবসলিউটলি। এবং আমি অবাক লাগে যে, এবং এরকম একটা অবস্থানের কথা সরকার জানে, অ্যাডমিনিস্ট্রেশন জানে, আগেও ঘটনা ঘটেছে। তো র্যাবের অপারেশনটা আমি মনে করি যে প্রপার প্রিপারেশন না নিয়েই তারা গিয়েছে, প্রপার ইনভেস্টিগেশন গোয়েন্দা তথ্য ছাড়াই তারা গিয়েছে। এরকম একটা ডেঞ্জারাস জায়গাতে 43 জন র্যাব সদস্য নিয়ে ছোটোখাটো অস্ত্র নিয়ে, এখন তারা বলছে যে এটা এককভাবে র্যাবের পক্ষে সম্ভব না, যৌথভাবে সেনাবাহিনী সহ একটা অপারেশন করতে হবে। কেন এটা আগে করা হয়নি? কেন এই প্রশ্নটা এখন আসছে? একটা মৃত্যুর পরে এই প্রশ্নটা আসছে। এবং একটা স্বাধীন দেশের ভিতরে 3000 একর ভিতরে জায়গার মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ অস্ত্রসহ র্যাবের একটা সদস্যকে মেরে ফেলবে, এবং ইট ইজ ভেরি আনফর্চুনেট। এবং এখন সরকার খালি বলছে যে আমরা অপারেশন করবো জয়েন্ট, এত অ্যানাউন্সমেন্ট করে তো সবাই চলে যাবে, অপরাধীদের কাউকে আপনারা পাবেন না। কারা অত্যাচারিত হবে? যারা নিরীহ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে অবস্থান নিয়েছে, এই 26,000 পরিবার, 1 লক্ষ লোক, তারা এখন ক্ষতিগ্রস্ত হবে। তো যে এবং অপরাধীরা কেউ নাই, আমি শিওর আজকে গিয়ে আপনি কাউকে পাবেন না, অস্ত্র শস্ত্র সব সরিয়ে ফেলেছে ওই ঘটনার পরে, হয়তো তারা সরিয়ে গেছে এক্স্যাক্টলি। এবং আমি মনে করি যে সরকার যেই পদক্ষেপ, গত 15 বছরে ওই এলাকাতে 400 একর জমি পাহাড় কেটে সমতল ভূমি করা হয়েছে। 17 সালে একটা ভূমিধস হয়েছিল, কিছু লোক মারা গেছে। তো সরকার যেই অপারেশনটাই করুক না কেন, আমি আশা করি যারা ওখানে আছে জনগণ তাদের দিকেও লক্ষ্য রাখবে, তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করবে। তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তো আর সরকারের কোনো লাভ হবে না। বাট আমরা চাই যে জঙ্গল সলিমপুর কোনো বাংলাদেশের যে কোনো আনাচে প্রানাচে যদি এরকম কোনো এলাকা থাকে, the government should be very strict and conduct an immediate operation to evict গুরুত্বপূর্ণ কিছু বলছিলেন আপনি। আপনার কাছে ফিরে আসছি একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর। বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টু প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচকের কাছে আলোচনা। এছাড়া আমরা কথা বলছিলাম জাতীয় নিরাপত্তা নিয়ে, সামনে নির্বাচন। এর মধ্যে আমরা দেখতে পাই আসলে রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন প্রযুক্তি বা যন্ত্রাংশ উদ্ধার, আসলে কিভাবে এটি আসলে ঢুকলো বর্ডার দিয়ে, বা এটি কোনো নিরাপত্তার জন্য হুমকি কিনা, কি বলবেন? ড্রোনের ব্যাপারটা আমার কাছে এমন সিরিয়াস কিছু মনে হয় না। আচ্ছা, ইনফ্যাক্ট রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অনেক এনজিও, আইএনজিও তারা বিভিন্ন ড্রোন ব্যবহার করে, ইউএনএইচসিআর ব্যবহার করে, সরকারি প্রতিষ্ঠানগুলো করে বিভিন্ন চিত্র নেওয়ার জন্য। এটা হতে পারে যে এটা হয়তো ওখান থেকে খোয়া গেছে, চুরি গেছে বা এরকম একটা কিছু। এবং ড্রোন
এখন তো মার্কেটে দোকানে গিয়ে আপনি ড্রোন কিনতে পারেন। আমি কয়েকদিন আগে চায়না গেলাম, একটা ড্রোন কেনার ইচ্ছা ছিল, আলটিমেটলি কিনে। সো ড্রোন ইজ নট দ্যাট এ সিরিয়াস টেকনোলজি, আর এটা কন্ট্রোল কোনো টেকনোলজি না, এবং এটা আমার কাছে খুব একটা সিরিয়াস কিছু মানে। বাট রোহিঙ্গা ইটসেলফ ইজ এ সিরিয়াস ইস্যু ফর দ্য সিকিউরিটি অফ বাংলাদেশ অ্যান্ড অলসো ফর দ্য রিজন অ্যান্ড গ্লোবালি, বিকজ এই 11 লক্ষ সক্ষম একটা জনগোষ্ঠী আইডিয়াল বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে, এবং তারা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে, ওয়েপেন ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, নানা রকমের অপরাধের সম্পর্কে ওখানে খুনাখুনি হচ্ছে, কিডন্যাপিং হচ্ছে, এবং আমি ওখানে অস্ত্র তৈরির কারখানাও আছে তাদের, নাকি আমি শুনেছি লোকাল অস্ত্র তৈরি করে। এবং এই জনগোষ্ঠী একটা বিশাল থ্রেট। যদিও ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ডক্টর ইউনূসের বক্তব্য শুনে আমরা খুশি হয়েছিলাম, আগামী ঈদ তারা মায়ানমারে করবে, বাট তারা ঈদ বাংলাদেশেই করবে, আগামী অনেকগুলো ঈদই বাংলাদেশে করবে। যে পলিটিক্যাল গভর্নমেন্ট অচিরে আসবে ক্ষমতায়, আমি আশা করি তারা রোহিঙ্গাদের ব্যাপারে একটা শক্তিশালী কোনো সিদ্ধান্ত নেবে। দুইটা, একটা হচ্ছে উই পুশ দেম ব্যাক হোয়াট মে হ্যাপেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একবার হয়েছিল, উনি এমন শক্ত স্ট্যান্ড নিয়েছিলেন, মায়ানমার ভয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল। ওরকমই একটা স্ট্যান্ড আমাদেরকে নিতে হবে, অর আমাদেরকে তাদেরকে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়ে দেশের কাজে লাগাতে হবে। তারা বসে বসে তাদেরকে খাওয়াচ্ছে, সো দ্যাট দে ক্যান বেনিফিট দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমরা জানি আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের অনুদান কমিয়ে দিবে, জাতিসংঘ তো মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান কমিয়ে দেওয়ার পরে প্রায় 60% অনুদান কমে যাবে। সো আমাদের জন্য এই জনসংখ্যা ভরণ পোষণ করা অনন্তকালের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো উই ক্যান অ্যাকসেপ্ট হোয়াট এভার দে আর, অ্যাকসেপ্ট দেম ইন্টু আওয়ার সোসাইটি, ট্রেন দেম, মেক দেম স্কিল ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইউটিলাইজ দেম, অর উই পুশ দেম ব্যাক টু বায়ার। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন। আমরা নির্বাচন ছিলাম, সেই প্রেক্ষিতে আপনি আসলে আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক, অনেকদিন ধরে কাজ করছেন। আমাদের পূর্বের নির্বাচনের সাথে যদি আমরা লক্ষ্য করি এবং বর্তমান নির্বাচনগুলোর সাথে আসলে যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, এটি কিভাবে দেখছেন, এবং নির্বাচন যেই কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় আসলে কতটা হয়েছে বা আরও দরকার কিনা, কি বলবেন আপনি? নির্বাচন কমিশন তো আমি মনে করি যে ওয়ান অফ দি ফাইনেস্ট নির্বাচন কমিশনার বাংলাদেশের আছে, এবং সশস্ত্র বাহিনী গত 3টা ইলেকশনে ডিপ্লয়েড হয়েছে, বাট ভোট কেন্দ্রের আশেপাশে আসা তাদের অনুমোদন ছিল না, তারা দূরে দূরে থাকতো, এবং সকল অপরাধ ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে, এবং এটা দোষটা এসেছে সশস্ত্র বাহিনীর উপরে। সশস্ত্র বাহিনীতে যে ইয়াং অফিসাররা, যারা অ্যাকচুয়ালি ডুয়ার, অন গ্রাউন্ডে যারা এক্সিকিউট করে, লেফটেন্যান্ট কর্নেল থেকে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, দে আর দি অ্যাসেট টু বাংলাদেশ। অত্যন্ত দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান অফিসার এই দায়িত্ব পালন করবে, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এবার তারা নিশ্চিত করবে যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। সো আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনী যখন ডিপ্লয়েড হবে আপনারা ম্যাক্সিমাম গুড রেজাল্ট পাবেন এটা থেকে। বাট এগেন আমাদেরকে মনে রাখতে হবে, আমি সশস্ত্র বাহিনীর জন্য আমি কয়েকটা উপদেশ দিতে চাই নিরাপত্তা বাহিনীদের জন্য। 5টা সাজেশন দ্যাট দে মাস্ট ডু। নাম্বার 1, দে মাস্ট বি ভেরি ইম্পার্শিয়াল। কেউ যাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না পারে যে এক পক্ষর পক্ষে গিয়েছে বা আরেক পক্ষে। দে মাস্ট বি অ্যাবসলিউটলি নিরপেক্ষ, ইম্পার্শিয়াল। দে শুড বি হিউমেন। জনগণ যাতে বিরক্ত না হয়, তারা জনগণের বন্ধু, এটা মেনে রেখেই সমাজের মানুষেরকে সম্মান জানিয়ে তাদেরকে অপারেশনটা পরিচালনা করতে হবে। প্রপার গোয়েন্দাগিরি করতে হবে, জানতে হবে যে কোথায় সমস্যা হতে পারে, প্রপার মনিটরিং করতে হবে। শো অফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 4 তারিখে ডিপ্লয় হওয়ার পর থেকে এমনভাবে ঘোরাফেরা করতে হবে যে জনগণ বুঝে যে আমাদের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী আছে। 4 নম্বর হচ্ছে দে হ্যাভ টু বি রুথলেস এগেনস্ট দি ক্রিমিনাল। ক্রিমিনালদের কোনো মানবাধিকার নাই, যারা দুষ্ট তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। এবং 5th হচ্ছে জয়েন্ট অপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনী একা এটা একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সরকার, সশস্ত্র বাহিনী, পুলিশ, জনগণ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে মিলেই একত্রিতভাবে ইউনাইটেডলি অপারেট। এই 5টা সাজেশন আমার সশস্ত্র বাহিনীর প্রতি রইল। আমরা আশা করি আমরা একটা বাংলাদেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ ইলেকশন দেখব, এবং আমি আশা করি আগামী দিনগুলোতে আমরা নিরাপদ থাকব। আমরা নির্ভয়ে, যদি এই নির্বাচনে একটা সার্টেন পার্সেন্টেজ মানুষ ভোট দিতে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে। তো সরকারের প্রথম দায়িত্ব হবে, প্রধান দায়িত্ব হবে অনুপ্রাণিত করা, যাতে সব একটা নিরাপদ পরিবেশ মেনটেন করা,
যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ আপনি বলছিলেন যে তারাও আস্থাহীনতার জায়গায় ছিল, মানুষ প্রশ্ন করতো, সেই জায়গার আস্থা ফিরে আনার জন্য তাদের আসলে তৎপর হওয়া এবং প্রয়োজন। পুলিশ বাহিনী আমি মনে করি অগাস্টের পরে তো তাদের মোরাল ডাউন ছিল, তারা নানা অপরাধে সম্পৃক্ত ছিল, তারা আন্ডার স্ট্রেংথ, একটা বিপুল সংখ্যক পুলিশ পালিয়ে গেছে। আমি মনে করি যে এবার পুলিশ, বিজেপি, সকল নিরাপত্তা বাহিনী চেষ্টা করবে আপ্রাণ তাদের যে অবস্থানটা সেটা জনগণের কাছে প্রমাণ করার জন্য যে তারা দেশটাকে ভালোবাসে, দেশের জন্য কাজ করবে। সো আমি মনে করি আমরা সবাই যেহেতু চাচ্ছি, আশা করি আমরা একটা ভালো ইলেকশন দেখবো। অবশ্যই। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি দেখি, জনগণের মনে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ভারত কূটনৈতিক পরিবার প্রত্যাহার করে নিয়েছে, এটিকে আসলে নিরাপত্তা হুমকি নাকি আমাদের আসলে বর্তমান যে অবস্থা, আসলে তাদের সাথে সম্পর্কে একটি টালমাটাল অবস্থা, সেই জায়গা থেকে একটি তারা উদ্যোগ গ্রহণ করেছে, কি বলবেন? এখন একটা দেশ তাদের পরিবারকে নিয়েই যেতে পারে। অগাস্টে আন্দোলনের পরেও শুধু ভারত না, অন্যান্য এমবেসিগুলো তাদের ফ্যামিলিদেরকে পাঠিয়ে দিয়েছে। সো এটা স্বাভাবিক একটা অ্যাকশন হিসেবে তারা তাদের পরিবারদেরকে নিয়ে যেতে পারে। এটা তেমন উদ্বেগজনক কিছু না। ইলেকশনের পরে আবার হয়তো তারা ফেরত আসবে। বাট গত ইন্টারিম গভর্নমেন্টের সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক যে একটা উন্নতি হবে আমরা আশা করেছিলাম, হয়েছে, বাট ততটুকু তো হয়নি। বাট এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে গত 15 বছর যে একতরফা চুক্তিগুলো হওয়ার কারণে ভারতের প্রতি আপন জনগণের যে একটা রাগ আছে, এটা তো আমরা সবাই জানি। বাট এগেন প্রতিবেশী ছাড়া আমাদের থাকাও ডিফিকাল্ট। ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদেরকেও বুঝতে হবে যে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এমন একটা সম্পর্ক, এমন একটা সম্পর্ক রাখতে হবে যে এখানে আমরা সবাই উইন উইন একটা সিচুয়েশন হবে, কেউ আমাদের উপরে কোনো অ্যাডভান্টেজ না নিবে। এবং ভারত কেন, মায়ানমার, পাকিস্তান, সকল আমাদের যেসব দেশে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবার সাথেই আমরা একটা বন্ধুসুলভ এবং সম্মান সূচক একটি সম্পর্ক আমরা চাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানাবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপনিং পয়েন্ট। এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।